থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বলুন। এইবার কি হচ্ছে যে মাঙ্গলিক, কি বলছিলাম, হ্যাঁ মাঙ্গলিক দোষ। তো এইবার যদি তার সঙ্গে রাহু কেতু জুড়ে গেল, ঠিক আছে, মেনলি কি হয়, মঙ্গলটা হচ্ছে ঊর্জার কারক গ্রহ। লগ্নে মঙ্গল, মেষ লগ্নে মঙ্গল, লগ্নপতি ওকে এত বেশি সুপার অ্যাক্টিভেট করে দিচ্ছে, এই এত বেশি অ্যাক্টিভিটিটাও জীবনে কিছু না কিছু সমস্যা নিয়ে আসছে। ম্যারিড লাইফে তো সমস্যাটা বেশি আনবে। আপনাদের আইডেন্টিফিকেশনের জায়গাটা হচ্ছে কোথা থেকে মানে হচ্ছে গিয়ে সমস্যাটা হচ্ছে। এইবার এক্ষেত্রে প্রতিকার কি, ধরুন কেউ এসছে মাঙ্গলিক দোষ নিয়ে, দুটো মানে একটা ছেলের সাথে বিয়ে, মেয়ে এসছে বা মানে মেয়ে এসছে ছেলের সাথে বিয়ে হবে, বা ছেলে এসছে মেয়ের সাথে বিয়ে হবে। আপনাদের একটা ন্যাচারাল প্রতিকার বলছি, দেখুন এটাও একটা প্রতিকার, বলতে ভুলে গেছিলাম। কিরকম, ধরুন ধরুন যেটা বললাম, লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, মেষ লগ্নে মঙ্গল, ফাইন। এবার এই লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, আপনি একে কোনো রেমিডি করলেন না, কিচ্ছু করলেন না, কিন্তু আপনি এর হরোস্কোপটাকে খুব ভালো করে বিচার টিচার করে, ধরুন এই ছেলেটির জন্মছকে আমি বলছি, ধরুন বৃহস্পতিটা হচ্ছে মীন রাশিতে আছে, বৃহস্পতি মিনে আছে, মঙ্গল মেষে আছে, ফাইন, ঠিক আছে, আর মেষটা হচ্ছে লগ্ন, ঠিক আছে, খুব ভালো কথা। এবার আপনি বললেন, একে বললেন তুমি এরকম মেয়েকে খোঁজো যেই মেয়েটার বয়স তোমার থেকে ঠিক 1 বছরের ছোট হবে, মোটামুটি 1 বছরের ছোট। এইবার এইরকম যেই মেয়েটাকে সে খুঁজে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ফেলে এনে দিল, তখন দেখা গেল যে তার বৃহস্পতিটা সরে গিয়ে ওই মেষ রাশিতে এসেছে, ঠিক আছে। এবার যদি মেয়েটার লগ্ন নেওয়া যায় মিথুন, মেয়েটার লগ্ন নেওয়া যায় মিথুন, তাহলে বলুন, একটি মিথুন লগ্নের মেয়েকে খুঁজে আনা হলো, তার বৃহস্পতি বসে আছে হচ্ছে মেষ রাশিতে। এবার আমাকে বলুন যে এই মাঙ্গলিক দোষটা কি থাকলো না মাঙ্গলিক দোষটা খণ্ডন হলো? খণ্ডন হলো। খণ্ডন হলো। ঠিক, যখন দুটো পার্টনার বেড শেয়ার করছে, যখন তারা এক বিছানায় মিশছে, যখন তাদের শরীরটা আরেকজনের শরীরের সাথে মিশছে, তখন কিন্তু এর জন্মকুণ্ডলীর গ্রহগুলো ওর গ্রহকে, ওর জন্মকুণ্ডলীর গ্রহ এর গ্রহকে প্রভাবিত করছে। তাহলে আমি এই করলাম না, আমরা একটু ছোটখাটো পুজো পাঠের উপর বলে দিয়ে ছেড়ে দিলাম, দেখবেন কোনো সমস্যাই হয়তো নেই, ঠিক আছে। এই রেমিডি আপনারা ইউজ করতে পারেন। মনে করুন একটি ছেলে জন্ম হয়েছে মেষ লগ্নে, ঠিক আছে, মেষ লগ্নে জন্ম হয়েছে, মঙ্গল বসে আছে কর্কটে। এবার বলুন ছেলেটার কি ফলাদেশ হতে পারে? ছেলেটার বয়স ধরুন 10 বছর বা 12 বছর, 11 বছর, কি হবে? রিপিট করুন আরেকবার দাদা। মেষ লগ্ন, মঙ্গল বসে আছে কর্কটে, 0 থেকে 5 ডিগ্রির মধ্যে, 0 থেকে 5 ডিগ্রির মধ্যে, আর চন্দ্র বসে আছে বৃশ্চিকে। এবার বলুন, প্রাইমারি এডুকেশন তো বাধা সৃষ্টি করবে, ভীষণ অসুস্থতার কারণে পড়তে চাইবে না, কিচ্ছু বুঝতে চাইবে না, মানে কি সমস্যা তৈরি হবে, ঠিক আছে। হ্যাঁ, টিচার হবে স্যার শারীরিক অসুস্থতা, সেটা পরের কথা, মেইন প্রবলেম ওইখানে আসবে প্রথম। এইবারে একে বাঁচানোর উপায় কি? আপনি দেখলেন ছেলের বৃহস্পতি বসে আছে, ছেলের বৃহস্পতিটা বসে আছে ধরুন লগ্নেই, ধরুন বৃহস্পতি বসে আছে, মেষে বৃহস্পতি বসে আছে, ঠিক আছে। আপনি মেষ তো
আপনি ছেলের থেকে ঠিক 16 বছরের বেশি বয়স্ক একটা টিচারকে যদি নিয়ে আসেন তাকে পড়াবার জন্য, ছেলের থেকে ছেলের বয়স যদি 11 হয়, 11 + 16 27 বছরের কোনো একটি ফিমেলকে বা লেডিকে টিচারকে রাখেন আপনার বাড়িতে ছেলেকে পড়ানোর জন্য, দেখুন ছেলের পড়াশোনা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। কি করে বললাম? গোচরে বৃহস্পতিটা ল্যাডিসটা থাকবে ওই কর্কটে। হ্যাঁ, ওই টিচারের বৃহস্পতি কর্কটে বসবে, এইবার উচ্চস্থ বৃহস্পতি মঙ্গলকে নালিফাই করবে, ওই ছেলে ওই বৃহস্পতির কোলে যে ওই মানে ওই দুরন্ত, মানে যে ছেলে আপনি দেখবেন যে মানে ছুটে বেড়াচ্ছে, বদমাইশি করছে, পড়তে 1 মিনিট বসে না, মাস্টার আসছে ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে, ওই ছেলে ওই ম্যাডাম আসবে সুর করে তার কাছে কোলে গিয়ে বসে বলছে সুন্দর পড়ে নিচ্ছি। দাদা এটা ক্যালকুলেটটা কিভাবে করব? ও, এটা ক্যালকুলেটটা করা সোজা। দেখো আমি কি বললাম, ছেলের বৃহস্পতি আছে মেষে, তা বৃহস্পতি মোটামুটি 12 বছরে 1 পাক ঘোরে, ঠিক আছে? তাহলে 12 বছরে যদি 1 পাক ঘোরে, তাহলে আরো 12 বছর পর, মানে ছেলের যখন বয়স, ছেলের 12 বছর পর, সরি 12 বছর আগে, 12 বছর আগে বৃহস্পতি ছিল হচ্ছে তোমার মেষ রাশিতে, হ্যাঁ, তারও 4 বছর আগে ছিল হচ্ছে যে কর্কট রাশিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি রাফলি হিসাব করলাম এটা, ঠিক আছে? ওই করলেই হয়ে যাবে, মিলে যাবে। দাদা বলো। তার মানে যে কোনো প্ল্যানেট যদি নিচস্থ থাকে সেই মানে সেইখানে যদি কোনো উচ্চস্থ বা স্ট্রংলি কোনো প্ল্যানেট থাকে যার সাথে বিবাহ হবে বা শিক্ষক মহাশয়, তাহলে অনেকটাই রিকভারি করে মা নাকি? বাবা, বাড়ির মা বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমার কাছে এরকম আচ্ছা। দুটো চার্ট আছে, দুটো চার্ট একই দিনে একই সময়ে জন্ম, আমার কাছে নেই, স্যারের কাছে আছে, আমি দেখেছি। তো একই দিনে একই সময়ে জন্ম, ঠিক আছে? তো একই দিনে একই সময়ে যে জন্ম, সে চারটা, তুমি যদি মানে এডুকেশন মানে পাওয়া, একই হসপিটালে জন্ম হয়েছিল আর কি। তো কোনোভাবে সেই ডাটা জোগাড় করা হয়েছিল, করে দেখা গেছে যে তোমার মানে দুজনেরই চার্ট যদি তোমাদের ফেলে দিই, আমার এক্স্যাক্টলি চারটা এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি তোমাদের বলছি ঘটনাটা, চারটা ফেলে দিলে তোমরা বলবে যে এদের এডুকেশন হবে না, মানে এডুকেশন 0, 4th হাউসের স্ট্রেংথ নেই, 0। কিন্তু দেখা যাচ্ছে একজন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে পারেনি, আর আরেকজন হচ্ছে তোমার ফিজিক্সে এমএসসি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, ফার্স্ট ক্লাস ফার্স্ট নয়, খুব হাইফাই নয়, বাট স্টিল মানে ওই 4th হাউস নিয়ে ওই এমএসসি হয় না। কি করে হলো? এদের বাবাদের চার্ট জোগাড় করা হলো, দেখা গেল প্রথম জনের বাবার কোনো ভালো প্ল্যানেট ওই 4th হাউসটাকে হিল করতে পারলো না, দ্বিতীয় জনের বাবা দেখা যাচ্ছে ওই পজিশনটা তার 9th হাউস, এবং সেখানে সেই নবমপতি বসে আছে, ফলে সে ওই 4th হাউসকে হিল করতে শুরু করে দিল। বুঝলে? আচ্ছা দাদা, অসাধারণ দাদা। তার মানে জানা গেল 4th হাউসে যে ছেলে আসবে আর কি, সেই স্থানে যদি বৃহস্পতি থাকে, এরকম যদি শিক্ষক পাওয়া যায়, সেইটা হচ্ছে সব থেকে ভালো আর কি। না মানে যে যার ধরো সেই বৃহস্পতিটা শিক্ষকের একাদশে আছে, কিন্তু সেটা তোমার হ্যাঁ ছেলের হচ্ছে 4th-এ পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের হচ্ছে 4th থাকলে ভালো। ঠিক ঠিক। এইটা হচ্ছে দাদা এটা ব্যাপার। অসাধারণ, কিন্তু আজকের এই এইটাকে লজিকটা বলা হয় অসাধারণ বললেন। ওভারল্যাপিং থিওরি, এই থিওরিটাকে বলা হয় ওভারল্যাপিং থিওরি। দাদা আমি না ওই জায়গাটা একটু বুঝতে পারলাম না, ওই যে বাবা কিভাবে ছেলের ওই জায়গাটাকে হিল করলো, ওই জায়গাটাকে একটু যদি আরেকবার রিপিট। কোনটা কোনটা? ওই যে বললে না যে তার 4th ভাবটা হলো নিচস্থ হয়ে ধরো আছে, সেখানে তার তোমার বাড়িতে কি তোমার ছেলে আছে? না 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 না, বিয়ে হয়। ও আচ্ছা, আমার ধরো হাতে তোমার ছেলে হবে, বিয়ের পর ছেলে হবে, ছেলে পড়াশোনা করছে না, খুব ডিস্টার্ব করছে, তোমার বউ তোমাকে বলে আরে ছেলেটা পড়াশোনা তুমি মন দিচ্ছ না, কি জ্যোতিষ করলে হ্যাঁ একদিন, তখন তোমার হ্যাঁ কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার মিসেস পাশ থেকে বলছে এক্স্যাক্টলি, ঠিক আছে, তখন তো কিছু একটা এক্স্যাক্টলি ব্যবস্থা হ্যাঁ। করতে হবে, কি করবে তুমি? ঠিক এইবার ঠিক। দেখো, দেখা গেল ছেলের 4th হাউসে ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ঠিক আছে, প্রাইমারি হ্যাঁ এডুকেশন 2nd হাউস, 2nd হাউসে ডিস্টারবেন্স হচ্ছে, ঠিক আছে। এবার তুমি তো জানো যে ধরো ছেলের তখন ধরো 5 বছর বয়স, ছেলে বা হ্যাঁ মেয়ে। এবার তুমি জানো গোচরে বৃহস্পতিটা এখন কোথায় আছে,
ঠিক আছে? হুম। তাহলে বৃহস্পতি তার 12 বছর আগে কোথায় ছিল, ঠিক আছে? তোমাকে হ্যাঁ। এডুকেশনের কারক গ্রহকে বৃহস্পতি বা শুক্র হুম। ভালো প্ল্যানেট, ঠিক আছে? কারণ শুক্রাচার্যও কিন্তু মানে গুরু, শিক্ষা গুরু, তাই না? রাক্ষসদের শিক্ষা গুরু, হ্যাঁ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এই জন্য তুমি দেখলে ওইখান, এবার দেখো বৃহস্পতিকে কেন বলছি, এক second। শুক্রটা তো শিক্ষার কারক গ্রহ। কারক গ্রহ তো, কিন্তু শুক্রটাকে তো তুমি করতে পারবে না, কারণ শুক্র এত না ফাস্ট মুভ করে, শুক্রের ক্যালকুলেশন তুমি আনতে পারবে না, ঠিক আছে? না মনেও না না থাকবে না, না। কিন্তু বৃহস্পতির ক্যালকুলেশন তুমি আনতে পারবে। আর যে টিচার তোমার মেয়েকে বা ছেলেকে পড়াতে আসবে, সে তার ডেট অফ বার্থ, টাইম অফ হ্যাঁ। বার্থ, প্লেস অফ বার্থ দেবে না যে ছেলের বাবা জ্যোতিষ বলে, ঠিক আছে? হুম 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 হুম। তুমি তুমি শুধু এটুকু মানতে পারো যে আচ্ছা, একটা টিচার এলো, একটা ছেলে এলো ধরো পড়াতে, তুমি বললে তুমি কি করেছো, বললো আমি এমএসসি করছি ফিজিক্সে, বা আমি হ্যাঁ। হায়ার সেকেন্ডারি পাশ করেছি, এবার আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে মানে তার বয়স হচ্ছে 19 বছর, তুমি বুঝে গেলে হ্যাঁ মোটামুটি কোন সালে ব্যাটার জন্ম। ওই সালে হ্যাঁ বৃহস্পতি শনি এরা কোথায় ছিল, তুমি তোমার তো হাতের মধ্যে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবো। হ্যাঁ। এবার তুমি দেখে নিলে যে ছেলের সেকেন্ড হাউসে যেন ওর হুম। বৃহস্পতিটা এসে বসে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তুমি দেখলে 19 বছরে না হয় এটা যদি 25 বছর হয়, তাহলে বৃহস্পতির মানে গেটিং বৃহস্পতি ইন ইয়োর সন সেকেন্ড হাউস, ইট ইজ মোর প্রবাবল। হুম। যে তুমি বললে তোমার মিসেসকে বললে না এই টিচারকে রাখবে না, 26-27 বছর বয়সী কোনো টিচারকে রাখো। আবার খোঁজাখুঁজি হ্যাঁ শুরু হ্যাঁ করলে একটা হ্যাঁ বাচ্চার টিচারকে রাখলে, এবার রেখে দেখো তো তার হ্যাঁ। পড়াশোনা ভালো হয় কিনা। 100% হবে, হতে বাধ্য। এটা ডেঞ্জারাস তো থিওরিটা। এটা দিয়ে তো আমি মানে অনেক কিছু করা যেতে পারে। করা যেতেই তো পারে, হ্যাঁ, করা এটা যেতেই থেকে পারে। যদি ক্যালকুলেট করা হয়। হ্যাঁ এবং ঠিক তুমি ঠিক। যখন বিয়ে করনি, বিয়ে যখন করবে হরোস্কোপ ওভারল্যাপ করে বিয়ে করবে। হ্যাঁ এটা দিয়ে তো আমার তাহলে অনেক কিছু প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। হ্যাঁ, ন্যাচারালি মানে প্রবলেম সলভ হয়ে যাবে, কিছুই করতে হবে না। ঠিক 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 এবং ঠিক। এটাও দাদা জেনে একটা রাখো, এটাও জেনে রাখো যে আমরা হ্যাঁ অনেক সময় ধরো এখানে কে আছেন, সঞ্জয় বাবু বোধহয় আমাদের মধ্যে অনেক সিনিয়র, তুহিন বাবু আমাদের মধ্যে অনেক সিনিয়র, ঠিক আছে? এবারে এই আলু পটল একটু আসতে, তুহিন বাবু তুহিন বাবু এখন এজ কত হলো, 60-50 নাকি 55? 55? এবার তুহিন বাবু আপনার মা বাবা বেঁচে আছেন? না, মা মারা গেছে। মা? মা মারা গেছে, বাবা? বাবা বেঁচে আছে। আচ্ছা, এবার যদি দেখা যায় দেখবেন যে ওনাদা এতটাই সিনিয়র আপনাদের থেকে। হ্যাঁ, আপনার বাবার কত এখন এজ হলো বলুন? 87। 87, মানে 90 বছর বয়স তার। এবারে যদি বলা হয় যে ওনাদের না সেই সময় হয়তো জন্ম তারিখ সময় টময়, সেই ওনাদের মায়েরা বলতে হয়তো 8ই পৌষ জন্মেছে, সে আর খুঁজে টুজেও পাওয়া যায় না কিছুই না। তার মানে বা এই ব্যাপারটা দেখেননি। এবার তুহিন বাবু যে জীবনে ছোট থেকে বড় হলেন, তার একটা বেসিক এডুকেশন হলো, কর্মজীবন হলো, এই যে ব্যাপারগুলো পরপর এগোলো আপনার জীবনে, আপনি তো এই কনসিডারেশন নিয়ে এলেন না তুহিন বাবু, যে আপনার বাবার চার্ট আপনাকে কতটা মানে প্রভাবিত করলো। তাহলে না, আমাদের যে ক্ষেত্রে ফলাদেশ মিলছে না, আমি ধরে নিলাম আপনি পুরোনো দিনের মানুষ, আপনার এজ অনেক বেশি, তো আমি ধরে নিলাম আপনারা হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থেকেছেন, বাদ দিন জয়েন্ট ফ্যামিলির কথা, আমি ধরে নিলাম আপনি বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে আপনি একটা বিছানায় ঘুমিয়েছেন, আপনার মা একদিকে আপনার বাবা একদিকে, এই তো কথা। সবসময় তাদের মায়ের কোলে আমরা বড় হয়েছি, বাবার স্নেহে লালন পালন হয়েছি তো। তাহলে হ্যাঁ তাদের প্ল্যানেটারি পজিশন গুলো আপনি দেখছেন, আপনার চতুর্থে উচ্চস্থ বৃহস্পতি আছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি ভাবছেন যে বাবা চতুর্থে উচ্চস্থ বৃহস্পতি, আমার তো একদম সায়েন্টিস্ট হওয়ার কথা ছিল, সায়েন্টিস্ট হতে পারলাম না, মোটামুটি একটা কিছু হলাম। আপনি তো এই কনসিডারেশন নিয়ে এলেন না যে ওই চতুর্থটা দেখুন হচ্ছে আপনার মায়ের নবম স্থান, সেখানে একটা নবমের কারক হয়ে রাহু বসে আছে, এবার তো আপনার বৃহস্পতি প্রভাবকে তো খণ্ডন করছে। রাজদীপ, এতক্ষণ যে ভালোটা বলছিলাম এবার খারাপটা বলছি, এটাও তো হ্যাঁ হবে। হ্যাঁ স্যার দাদা এটা আরেকবার ঠিকই স্যার বলুন বলেছো। ব্যাপারটা। ধরো তুহিন বাবুর চতুর্থে বৃহস্পতি আছে, ঠিক আছে? তুহিন বাবুর চতুর্থে উচ্চস্থ কর্কটে বৃহস্পতি আছে, মেষ লগ্ন। এবার তুহিন বাবুর যদি উচ্চস্থ বৃহস্পতি কর্কটে থাকে, তাহলে তুহিন বাবু তো ভাববেন যে ভাই দারুণ পড়াশোনায় ফাটাফাটি, মানে বিশাল ব্যাপার, তুহিন বাবুর সায়েন্টিস্ট হয়ে যাওয়া উচিত বা আরো কিছু হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? এবারে দেখা যাচ্ছে হয়েছেন, উনি একদম পড়াশোনায় জিরো হননি, কিন্তু মানে আমাদের বিচার বলছে, যদি আমরা ধরো একটা ঘরোয়া আড্ডা দিচ্ছি,
যে তুহিনবাবুর তো আরো বড় হওয়া উচিত ছিল, আরো বেশি কিছু ইয়ে করা উচিত ছিল। উনি যে লেভেলের বাড়ি ঠিক, ঠিক, করেছেন, ঠিক, ঠিক। চতুর্থ উচ্চস্থ বৃহস্পতি, আরো বড় বাড়ি করা উচিত ছিল, অট্টালিকা করা উচিত ছিল, মানে সে বাড়িতে মানে শ্বেত পাথর, ইন্টেরিয়ার ডেকোরেটর এসব হওয়া উচিত ছিল। এত কিছু করেননি, হয়তো উনি একটা বাড়ি করেছেন। তাহলে এটা কেন হলো? সেই প্রভাবটা তো আমরা খুঁজে পাচ্ছি না। সেটা কেন হলো? দেখা যাচ্ছে হয়তো তুহিনবাবুর চতুর্থ স্থান হচ্ছে ওনার মায়ের নবম স্থান, হতেই পারে। তার জন্মছক তো আমরা জানি না, পুরোনো দিনের মানুষ, বা ওনার বাবার নবম স্থান। তার ওখানে ধরো রাহু বসে আছে, জলরাশিতে রাহু হেভি স্ট্রং। হুম, এবার ওই রাহু তো বৃহস্পতির কারকতাটাকে নষ্ট করছে, করবে তো, কিছু তো করবে। হ্যাঁ স্যার। ঠিক, ঠিক। সেই প্রভাব তো আমরা কেউ কনসিডার করছি না। দেখো, বেসিক্যালি আমি হচ্ছি রসায়নের ছাত্র, ঠিক আছে, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। তো আমাদের স্যার বলতেন অনেক কেমিক্যাল রিয়াকশন না, ম্যাক্সিমাম আমরা কি হয় ধরো একটা ল্যাবে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন টিকশন করলাম, তো করিডোরে কি হয়, এবার হয়ে গেল যখন সব দেখে রেখে দিলাম, এবার সব ফেলে দিই আমরা। ওই টেস্ট টিউবে যা সলিউশন গুলো থাকে সেগুলো সব ওয়াশ বেসিনে ফেলে দিয়ে ওগুলোকে ধুতে দিয়ে দিই, লোকজন ধুয়ে দেয় বা আমরা ধুয়ে নিই, ওয়াশ করে নিই। এবার এই যে বেসিনে ফেলে দিলাম সবকটাকে, ওইখানে যে নতুন রিয়াকশন কিছু হলো কিনা সেটা আমরা ধরতে পারি না, ধরার জায়গাও থাকে না, কলে জল দিয়ে বেরিয়ে নর্দমায় চলে যায়। কিন্তু সেখানেও অনেক রসায়ন বা কেমিস্ট্রি হয় যেটা আমরা ধরতে পারি না, এখানেও সেরকম। ঠিক আছে, এই যে কে সুতপা ম্যাডাম, সুতপা ম্যাডাম একটু অনলাইন স্যার হন। বলুন। তাহলে আপনার হচ্ছে কি লগ্ন বললেন? মিন। মীন লগ্ন। হুম। লগ্ন মীন লগ্ন, লগ্নের সপ্তম স্থান হচ্ছে কন্যা, তাই তো? কন্যাতে বসে আছে হ্যাঁ। মঙ্গল, তৃতীয় পতি মঙ্গল কন্যাতে বুধের ঘরে বসে আছে, শত্রু রাশিতে বসে আছে, ফাইন। সপ্তমে বসে হ্যাঁ। মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, ঠিক আছে। হুম। আপনার শ্বশুর বাড়িতে কে কে আছেন? আম, শাশুড়ি আছেন, হুম। দুটো ভাসুর যা এরা আছেন, ননদ আছেন। বাবা, অনেক বড় ফ্যামিলি, তাই তো? তাহলে হ্যাঁ, সবাই আপনার আলাদা। আচ্ছা, আলাদা থাকলেও মোটামুটি বাড়ির কাছাকাছি থাকেন, বা হুম, ধরুন আমি হুম, বলছি, ধরুন এখনকার দিন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, আমাদের খাওয়া দাওয়াটা আলাদাই হয়, ঠিক আছে। হুম, হুম, এবার ধরুন সুতপা ম্যাডাম, ধরুন আপনার যে জায়েরা আছেন, আমি ধরে নিলাম কোনো একজন জায়ের সাথে আপনার ভালো রিলেশন, ঠিক আছে। দুপুর হুম, বেলা কিছু অবসর সময় আপনি ওনার সাথে, ওনার হাজবেন্ডও বেরিয়ে যান, আপনার হাজবেন্ডও বেরিয়ে যান, আপনারা দুই জায়ে বসে একটু গল্প করেন, করতেই পারেন। হুম। এবার দেখা গেল যে ওই যে যা, তার সঙ্গে গল্প করে আপনিও একটু হ্যাপি থাকেন, উনিও হ্যাপি থাকেন। ওই যে যা, তার চতুর্থ স্থানে বৃহস্পতি বসে আছে, সেটা হচ্ছে কন্যা রাশি। সেই বৃহস্পতি এসে আপনার মঙ্গলকে হিল করছে বসে বসে, হতেই পারে। আচ্ছা। সেই প্রভাব তো আপনি কনসিডারেশনে আনছেন না। আপনার শ্বশুর যার জন্য শাশুড়ির প্রভাব, ওনার সঙ্গে আপনি সম্পর্কটা আগে ভালো। যে বাড়ি থেকে আপনি এসেছেন, সেই বাড়িতে আপনার বাবা মায়ের সঙ্গে থাকতেন, তাদের কিছু প্রভাব। হুম, আমরা তো সেগুলো কনসিডারেশনে আনছি না, আচ্ছা। তাই তো? হতে পারে তো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হতে পারে, মানে বা ধরে ওনার নিলাম এটা যে আপনার আচ্ছা একটা কথা বলুন, আপনার যে এই সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, তো আপনার বিয়ে হতে সমস্যা হয়নি? মানে দেখাশোনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কাটছে, এরকম করতে করতে অনেকটা খোঁজাখুঁজির পর বিয়ে হয়েছে, এরকম হয়নি? না এক চান্সে ফট করেই বিয়ে হয়ে গেছে? না, না, ওরকম খোঁচাখুচিতেই হয়েছে, অনেক হুম, টাইম নিয়ে হয়েছে। টাইম নিয়ে হয়েছে। পাত্রপক্ষ দেখতে এসছে বা আপনারাও দেখেছেন, কথা এগিয়েছে, কোনো কারণে সম্বন্ধ কেটে গেছে, এরকম হয়নি? হুম, হুম, হওয়া তো উচিত, হয়েছে, হয়েছে। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখা গেল এরকম অবস্থায় দেখা গেল যে অনেকের বিয়ে এত বয়স হয়ে গেল, বা তাদের বাড়ির বাবা মায়ের কিছু একটা ক্রাইটেরিয়া থাকলো যে আমার উচ্চ পদস্থ সরকারি WBCS অফিসার ছাড়া আমি বিয়েই দেবো না। এবার দেখা গেল হয়তো আপনার বাড়িতে আপনার কোনো ছোট বোন আছে, নিজের মা বাবা, মানে আপনার নিজের একটি বোন আছে, আপনি বোনের সঙ্গে দুই বোন বড় হয়েছেন, হতেই পারে। তো আপনার বোনের, আপনি তো কোনোদিন এটা ভেবেই দেখেননি,
আপনার বোনের কোনো শুভ প্ল্যানেট যদি আপনার ওই মঙ্গলটাকে হিল করে, তাই জন্য বোনের প্রভাবে আপনার মাঙ্গলিক দোষ হয়তো অনেকটা খণ্ডন হয়েছে। তার মানে খণ্ডন হয়েছে মানে কি আপনার জন্মছক থেকে পালিয়ে গেছে? পালায়নি। তাহলে কি লাভটা হয়েছে? আপনি বলছেন হালকা করে কাটিয়েছেন, ঠিক, আমি ধরে নিলাম কাটা নিনি, ধরে নিলাম কিছু কাটেনি, ওটা ধরে নিলাম। তাহলে কি লাভ হয়েছে? লাভ এটা হয়েছে যে আপনার বিয়েটা একটু আপনি পুরুষার্থ প্রয়োগ করেছেন, একটু খোঁজাখুঁজি করেছেন, আপনার মা বাবা খোঁজাখুঁজি করেছেন, আপনার বিয়ে হয়ে গেছে। তার মানে কি, একটু আপনাদের ডিলে হয়েছে, একটু পেন আপনাদের পেতে হয়েছে, কিন্তু আপনার আলটিমেটলি ম্যারেজ সাকসেসফুল একটা ম্যারেজ হয়েছে। কিন্তু ওই কি প্রভাবে হলো, এবার আপনি যদি হয়তো মানে সেই বোন না থাকে বা তার কোনো শুভ, আমি বোন হিসেবে বললাম, সেটা তার আপনার মাও হতে পারে, বাবাও হতে পারেন, অন্য কেউ হতে পারেন, বাড়িতে কোনো পিসি আছেন বা কেউ আছেন, আমি তো সেটা বলতে জানি না, তো আমরা সেই কনসিডারেশন গুলো আনি না। তো সেক্ষেত্রে আপনাদের এই ব্যাপারগুলো আপনারা আনছেন না, ফলে আপনি ভাবছেন যে মাঙ্গলিক তো কোনো সমস্যাই হলো না, আর অনেকে প্রচুর সমস্যার মধ্যে আছে। এই সূত্রটার এই উত্তরগুলো আমরা পাই না খুঁজে। বলুন। দাদা, বলা বলতে আপনি একটু আগে বলেছিলেন মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে তারা হচ্ছে কর্মের ক্ষেত্রে এটা একটা খুব ভালো, কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে হলে ভালো তাদের না খারাপ? ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রে দেখো, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই মাঙ্গলিক ছেলেদের দোষ ক্ষেত্রে যেটা ভালো করে, হয় না, ছেলেদের ক্ষেত্রে কখনোই ভালো হয় না। মাঙ্গলিক দোষ থাকলে ছেলেদের ক্ষেত্রে বারবার চাকরি চলে যায়, এটা আমি চাকরি চলে দেখেছি। যাওয়ার থেকেও তুহিনবাবু প্রবলেম এটা করে, মানে বেকারত্ব দোষ কর্মস্থানে তৈরি করে। অস্থিরতাটা তৈরি করে বেশি, তো কর্মস্থানে অস্থিরতাটা তৈরি করে বেশি, আর লাইফটাকে না খুব হার্ড করে দেয়, স্ট্রাগলফুল লাইফ। এটা মেয়েদের জন্যও হয়, এটা মেয়েদের জন্যও হয়। হার্ড লাইফ, কষ্ট করে মানে লড়াই করে নিতে হয়। তবে এই দাদা লড়াকু একটা কথা মেন্টালিটিটা জিজ্ঞাসা তৈরি করার করে ছিল। দেয়, তো এটা অনেকটা পজিটিভ। বললাম না, মঙ্গল হ্যাঁ ঊর্জার কারক গ্রহ, কিন্তু ঊর্জাটা এত বেশি দিয়ে দিচ্ছে, আমাকে কিছু সময় তো ঊর্জাকে থামিয়ে রাখতে হবে। হ্যাঁ, দাদা একটা কথা জিজ্ঞাসা করার হ্যাঁ ছিল। বলো রাজদীপ, বলো হ্যালো। বলো বলো। হ্যাঁ বলছি যে ওভারল্যাপিং এর যে ব্যাপারটা, হুম সাপোজ কারো পঞ্চমের মধ্যে কোনো একটা বাজে গ্রহ আছে, মানে রাহু কেতু এইসব হুম আছে, হুম হুম তার হুম সন্তানের জায়গাটা খারাপ, তো হুম। সেইটাকে যদি ওভারল্যাপিং এর মাধ্যমে ঠিক করতে হয়, সেই ক্ষেত্রে কি সেই মেয়েটা যে বা মেয়েটা বা ছেলেটা হলো হুম। যে কোনো একজনের, তাহলে তাকে কি রকম, তার কি লগ্নটা ওখানে বৃহস্পতি যদি চলে আসলো বা এরকম কিছু ব্যাপার হ্যাঁ করতে ওরকম হবে করে তাহলে নিতে কি পারো, ওখানে একটা মানে ওই ম্যালিফিকনেসটাকে এবার সবসময় তুমি ওখানে পঞ্চমে পাবে না, একাদশে পেয়ে গেলে। হ্যাঁ একাদশ হয়ে গেল, মোটমাট ওই জায়গাটার মধ্যে এসে ওই গ্রহটা বসে গেছে, হুম তাহলেই হুম হয়ে হুম যাবে হুম। নাকি? ঠিক। বৃহস্পতি দৃষ্টি পেয়ে গেলে ও তুমি। আচ্ছা 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 আচ্ছা, তখন অটোমেটিক ওই একজনের যে প্রভাবটা কিছুটা তো খারাপ দেখো, ছিল কিছুটা ওটাকে তো প্রভাব থাকবে, জিরো তো হবে না হ্যাঁ হ্যাঁ কোনোদিন, হ্যাঁ কিন্তু হ্যাঁ কিছুটা মোল্ড হবে হ্যাঁ আর কি। আর আর হ্যাঁ হ্যাঁ প্রান্তিক দা, বলো। আরেকটা কথা আমি শুনেছিলাম, দ্বিতীয় স্থানে বা একাদশ স্থানে হুম। উচ্চস্থ বা স্বক্ষেত্রী বৃহস্পতি, তার সাথে যদি রাহু যুক্ত হয় প্রচন্ড নাকি ধনী হয়। মানে সাধারণ মানের হচ্ছে ধনী নয়, মানে উচ্চ মানের ওই তো ধনী আর কি বললাম, যাকে বলে। ওই তো বললাম যে বৃহস্পতি একা থাকলে কি হয়, বৃহস্পতির যে জ্ঞান, বৃহস্পতি অর্থের দিকে এতটা ছোটায় না, ঠিক আছে? বৃহস্পতি হুম, মনে করে ব্রাহ্মণ তো, হুম, বৃহস্পতি মনে করে আমি বিদ্যা দান করব, এর জন্য পয়সা নেবো লোকের কাছ থেকে, বাবা আমার পাপ হয়ে যাবে। কিন্তু আমাদের এই কলিযুগের যে সমাজ, এরা মানুষের সাকসেসটাকে বিচার করে সে কতটা পয়সাবান বা কতটা জানে সেটা দিয়ে, সরি, কতটা জানে সেটা দিয়ে না, কতটা পয়সা ধন ধন সম্পত্তি হয়ে আছে তাদের থেকে, ঠিক আছে? হ্যাঁ, আমি তো মানে মানে আমরা হচ্ছি না, আর ওই পয়সাটা রাহু দেয়। এবারে একদম পিওর বৃহস্পতি হলে না ও অতটা বাবা ভাববে যে বাবা, আমি এরকম লোককে দেখেছি মানে বলবে যে ভগবান আমার যা আছে এই যা আছে ঠিক আছে, এর থেকে বেশি তুমি দিও না, আমি একটা চাকরি করি, ছেলে মেয়েও চাকরি পেয়ে গেছে, ঠিক আছে, আর মানে ভগবানকে এটা প্রার্থনা করে তুমি বরঞ্চ গরিবদের দাও, আমাকে দিও না বেশি, বেশি লোভ, পয়সা হলেই লোভ হয়ে যাবে। একদম বৃহস্পতি ক্যারেক্টার। হ্যাঁ, ওর খাওয়া পড়া অসুবিধার কিছু নেই, বাড়ি আছে নিজের একটা ছোট্ট, আর বাড়িতে যদি অতিথি আসে তাহলে তার তাকে 2 দিন 4 দিন খাওয়ানোর মতো তার সামর্থ্য আছে, ব্যাস এটাই, কোটি কোটি টাকা নেই, এটা বৃহস্পতি।
আর রাহু যখনই এর সাথে পাঞ্চ হবে তখন চাইবে একটু পয়সা ইনকাম করি, একটু এপাশ থেকে করি ওপাশ থেকে করি। এবার যদি রাহুর বলাবল বেশি হয় তাহলে ওই লটারি ফাটকা এসব করতে যাবে, আর যদি বৃহস্পতির বলাবল বেশি থাকে তাহলে এসব করবে না, খেটে ইনকাম করার চেষ্টা করবে, ফলেই ধন হবে, ধন দাদা সম্পত্তি বাড়বে। দুইটাকে যদি ব্যালেন্স করতে হয় সেক্ষেত্রে কি করব? কোনটাকে বলো? রাহুও লাগবে বৃহস্পতিও লাগবে, দুটোকে কম্বিনেশন করব। আচ্ছা, রাহু বৃহস্পতিকে ব্যালেন্স করতে গেলে দেখো, রাহুকে ব্যালেন্স করার, এটাই তো খুব ভালো প্রশ্ন করেছে, সবাইকে বলছি দেখুন, সবাই খুব মন দিয়ে শুনুন, যেখানে মনে হবে অসুবিধা আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন। রাহু কেতুকে ব্যালেন্স করার আমি অনেক খুঁজেছি, অনেক কিছু খুঁজেছি। দেখো জ্যোতিষীরা সব গোমেদ ক্যাটসাই পড়িয়ে চড়িয়ে দেয়, আমি এসবের পক্ষপাতী নই, ঠিক আছে? খুব ভালো করে একটা বেসিক জিনিস বোঝো। রাহু কেতু জন্মছকের যেখানেই বসুক না কেন মোটামুটি 7 থেকে 8টা ঘর নিজের কবজায় নিয়ে চলে আসে। 7 থেকে 8টা ঘর, তুমি ওদের দৃষ্টি প্রভাব গুলো কল্পনা করো, দেখে তাই দেখো। এইবার এই রাহু কেতু যে 7টা 8টা ঘরকে নিজের কবজায় নিয়ে এলো, প্রভাব ফেলছে। আচ্ছা, কিভাবে বাঁচবো? বাঁচতে হবে, কিছু কিছু উপায় আছে। কি উপায়? এক, নিত্য শিব পুজো করা। ঠিক আছে, নিত্য শিব পুজো করা। কেন শিব পুজো করবে? কেননা তোমার ওই ভগবান শিবের পুজো করার জন্য চণ্ডাল, ব্রাহ্মণ, বৃদ্ধ, বনিতা, আবাল, বালক সবার অধিকার আছে। উনি পশুপতি, আমরা সবাই পশু। নিত্য শিব পুজো করা, শিবের মাথায় শিবকে চান করিয়ে শিবের মাথায় সচন্দন পুষ্প, সজল সচন্দন বিল্লপত্র, ধূপ দ্বীপ, একটু চাল হোক বা কিছু মিষ্টি হোক নৈবেদ্য, ডেলি শিব পুজো করা। সোমবার তো করতেই হবে। 1 2 চন্দনের ইউজ করা। 3 সাত্বিক আহার ভোজন করা। সাত্বিক ভোজন মানে নিরামিষ খাবার। নিরামিষ খাবার, পেঁয়াজ, রসুন, ঝাল, মাংস, মাছ যত খাবে রাহু কেতুর প্রভাব বাড়বে, বৃহস্পতির প্রভাব কমবে। যত নিরামিষ খাবারের দিকে ঝোঁক হবে তত রাহু কেতুর প্রভাব কমবে, বৃহস্পতির প্রভাব বাড়বে। ড্রিঙ্ক করা বা মদ খাওয়া একেবারেই চলবে না। বোঝা গেল? মদ হচ্ছে সাক্ষাৎ রাহু। রাহু মদের ওপরে, মদ হচ্ছে একটি অভিশপ্ত বস্তু। খুব শর্ট করে বলে দিচ্ছি, এটি শাস্ত্রের বাক্য, এটা বৃহস্পতি বলাচ্ছে হয়তো আমাকে দিয়ে, আমি বলছি না। মদ মানে আপনারা তো আপনাদের পরিবার পরিজন বিভিন্ন জায়গায় পেশেন্ট যদি জানেন কেউ মদ খাচ্ছে, তাকে বলবেন যে দেখো মদ হচ্ছে একটি অভিশপ্ত বস্তু। মদের ওপরে 3টে অভিশাপ আছে, একটা ব্রহ্ম সাপ, একটা শুক্র সাপ, একটা কৃষ্ণ সাপ। 3জন মদের ওপর অভিশাপ দিয়েছিল। শুক্রাচার্য, এই যে শুক্র গ্রহ, এও মদের ওপর একটা অভিশাপ দিয়েছিল, মদ খাওয়া, মদ স্পর্শ করলেই এই অভিশাপের ভাগী হতে হবে। ব্রহ্মশাপটা কি ছিল না, ব্রহ্মদেবের কন্যা ছিলেন সন্ধ্যা। ব্রহ্মা যখন সৃষ্টি করছিলেন, তার একটার পর একটা পুষ্প, এই দেবতা সনত কুমার, 4টে বেদ, এইসব সৃষ্টি করতে করতে তখন একটি সুন্দরী রূপসী নারীর সৃষ্টি হয়। তার নাম সন্ধ্যা ছিল না, ওর না একটা নারীর সৃষ্টি হয়। এবার ওই সৃষ্টি করতে করতে কিছুটা মদ বা মদিরা, তারও সৃষ্টি হয়। এবার ব্রহ্মদেব কি করেন, ওই মদ খেয়ে নেন। মদ এমন একটা বস্তু, যে বস্তুর ওপর সেই পুরাকাল থেকে, সেই দেবতাদের সময়ের, সেই যুগ থেকে, সেই মন্বন্তর থেকে আজ অব্দি মানুষের একটা দুর্নিবার আকর্ষণ কাজ করে। মদ খেলে রাহু কেতুর প্রভাব বাড়বে, মদ খেলে রাহু কেতুর প্রভাব বাড়বে, মদ খেলে অভিশাপ নিতে হবে নিজেদের জীবনে। কি অভিশাপ? ব্রহ্মা যখনই মদ খেলেন, দেখলেন এক অপরূপ সুন্দরী নারী হচ্ছে এগিয়ে যাচ্ছে, তো ব্রহ্মা তার দিকে ছুটছেন, কিসে? যৌন কামনায় ছুটছেন। এবার হিসেব মতো তিনি ব্রহ্মার থেকে উৎপত্তি লাভ করেছেন, ফলে তিনি ব্রহ্মার মেয়ে। আমরা সাধারণ অবস্থায় মানে হিন্দু ধর্মে বা আমরা যারা আছি, আমরা এই ধরনের নিজের প্যারেন্টাল সেক্সকে আমরা কঠোরভাবে বর্জন করেছি। এটা আমরা একদমই চাই না বা ভাবতে পারি না, বা সাধারণ অবস্থায় আমাদের মধ্যে সেই বিচার বুদ্ধি আসে না। তাহলে আমরা তখন
ব্রহ্মা যখন করতে যায় তখন দেবাদিদেব মহাদেব কি করলেন, ছুটে ধরতে গেলেন, আরে আপনি কি করছেন, তখন ব্রহ্মদেবকে ধরলেন, ব্রহ্মা শুনছে না, তখন দেবাদিদেব কি করলেন যে ব্রহ্মাকে তখন কি করলেন, ভৈরবকে মানে আবির্ভূত করলেন, ভৈরব, কাল ভৈরব। তো সেই কাল ভৈরবকে আবির্ভূত করে ভৈরব নিজের বাঁ হাতের কড়ি আঙুলের নখের দ্বারা ব্রহ্মার চতুর্থ মস্তকটা ছিন্ন করে দিল এবং ব্রহ্মাকে অভিশাপ দেওয়া হলো, তোমার মানে পুজো সারা পৃথিবীতে এক জায়গা ছাড়া কোথাও হবে না, ওই পুষ্করে ব্রহ্মণ মন্দির আছে, পুজো হয়, সার্বজনীন পুজো ব্রহ্মণ হয় না, কারণ তুমি এই অপরাধ করেছো। এবং তখন মদের ওপরে অভিশাপ দেওয়া হলো, ব্রহ্মাদেব দিলেন যে যদি যে মদ খাবে বা মদ শোবে বা সেবন করবে তার ওপর নিজের পুত্র কন্যার সঙ্গে যৌনতা করলে যে পাপ লাগে সেই পাপ লাগবে। 1 নম্বর হলো, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর কি ছিল? এই দেখুন আবার বৃহস্পতির গল্প আসছে। বলুন নারায়ণবাবু, বৃহস্পতির ছেলের নাম কি? আরে দাদা ইয়ে হবে ইয়ে, আরে কি হবে? আরে ইয়ে বলতেছি ওই যে ছাগলের মাথা কাটে ইয়ে করে কেটে ইয়ে হ্যাঁ, করছিল না, তুমি একদম কিছুই দাক্ষ পড়ো দাক্ষ নাই। ওই দাক্ষ। ছাগলের মাথা কাটতে ওটা তো সেই দক্ষ, ওটা বৃহস্পতির হ্যাঁ ছেলে দক্ষ কোথায়? তো প্রজাপতি পুত্র না? বাপ, প্রজাপতি পুত্র। বৃহস্পতির ছেলের নাম হচ্ছে কচ। কচের গার্লফ্রেন্ডের নাম বলো। জানি না। দেবযানী। হ্যাঁ দেবযানী। ঠিক ঠিক, কে বললো কে বললো? আমি সঞ্জয় গোস্বামী বলছি। ও হ্যাঁ, একদম ঠিক বলেছেন সঞ্জয় বাবু। সঞ্জয় বাবু তো সাইলেন্ট, কিছু বলছেন না কেন? না না ঠিক আছে, শুনছি, বলুন। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে। কচের শ্বশুর কে? শুক্র, শুক্র, ঠিক শুক্রাচার্য। ঠিক, তাহলে মিলছে তো। তাহলে আমাদের গ্রহগুলো সব কানেক্টেড কিন্তু, ঠিক আছে তো। দাদা তাহলে ওটা ভুল কেন? এখানে প্রজাপতি পুত্র বলে না ব্রহ্মা ইয়ে দক্ষকে? প্রজাপতি মানে প্রজা পালন করেন বলে প্রজাদের পতি, প্রজাদের স্বামী, তাই প্রজাপতি। হ্যাঁ, কিন্তু ওখানে তো দেখানো হয়েছিল যে ও ভুল প্রজাপতি মানে দেখিয়েছে, বাদ দাও, বইয়ে লেখা নেই, ঠিক আছে। প্রজাপতি আচ্ছা। শব্দের মানে কি জানো তো? প্রজাপতি শব্দের মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার। ব্রহ্মা যখন সৃষ্টি করছিলেন তখন উনি কিছু প্রজাপতিতে সৃষ্টি করেন, তার মধ্যে ছিলেন প্রথম প্রজাপতি হচ্ছে প্রজাপতি দক্ষ। ইনি পৃথিবীকে মানে প্রথম মানুষ ছিলেন মনু, আর মেয়েটির নামটা ভুলে গেলাম, মনু। আর এবার বলো না, মনুর যে বউটা দিয়েছিল নামটা, উফ। মানে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন একজন মানুষ আর তার একজন ফিমেল পার্টনার, আমি নামটা ফিমেল পার্টনারের নামটা ভুলে যাচ্ছি, যাই হোক। কিন্তু ওই মনু হচ্ছে রাজত্ব পালন করে, কিন্তু প্রজাপতি যারা তারা হচ্ছে মানে রাজমহল টহল তৈরি করবে, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো যাই হোক, সেটা পরের কথা। তাহলে বৃহস্পতির পুত্র হচ্ছে কচ্ছ, কচ্ছ। এবারে কচ্ছ কি হলো? কচ্ছ হচ্ছে দেবতারা দেখলো যে অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হচ্ছে, শুক্রাচার্যের কাছে একটি বিদ্যা আছে যেটা মৃত সঞ্জীবনী বিদ্যা, শিবের থেকে তিনি লাভ করেছিলেন। এবার মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কি করছে শুক্র, সব রাক্ষসগুলোকে জ্যান্ত করে দিচ্ছে, ফলে মুশকিল, দেবতাদের সঙ্গে যুদ্ধে পারছে না। তখন বলছে ওই বিদ্যা শিখে আসতে হবে। কি করে শিখবে? তখন গিয়ে বললো যে আপনি কাকে পাঠানো যায়, এবার কচকে আছে, বৃহস্পতির পুত্রকে পাঠিয়েছে, একটু ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়েছে, ঠিক আছে। এবার তো শুক্র তো প্রথমে পরিচয় দেয়নি, তারপরে গেছে, গিয়ে এবারে না পরিচয় দিয়েছে, বলছে আমি দেবগুরু বৃহস্পতির পুত্র, আপনার কাছে শিক্ষা লাভ করতে এসেছি। বলছে যে কেন, তোমার বাবা তো এত পণ্ডিত, তুমি আমার কাছে এসেছো কেন? বলছে না, রাক্ষসরা বলছে যে না ওকে দেবেন না, ও সব বিদ্যা এখান থেকে নিয়ে গিয়ে ওখানে দেবতাদের হেল্প করবে, এই করবে এই করবে। তখন কিন্তু মানে এটা আমাদের ভারতীয় শাস্ত্রের মর্যাদা। দেখুন, আমার তো আপনাদের পড়ানোই কথা নয়, আপনারা যেই বললেন যে স্যার কিছু বলুন, তার থেকে বলতে বলতে বোধহয় এখন 2 ঘন্টা হয়ে গেছে গল্প করতে করতে। তো যখন কেউ কারুর কাছ থেকে, আচার্যের কাছ থেকে জ্ঞান প্রার্থনা করবে, তখন আচার্য তাকে ফেরাতে পারেন না যদি তিনি সেই জ্ঞানে জ্ঞানী হন। এটা এই ধর্মের বিরুদ্ধ কাজ, ফলে আমিও করতে পারলাম না, ঠিক আছে। আমারও রেস্ট দিলে ভালোই হতো না, বৃহস্পতিবার আমার ক্লাস থাকবে, কিন্তু আমি যেহেতু আপনারা জ্ঞান প্রার্থনা করেছি সেই জন্য আমি কিন্তু ফেরাতে পারলাম না। তো সেই ক্ষেত্রে শুক্রাচার্য কিন্তু তাদেরকে ফেরাতে পারলেন না, ঠিক আছে।
ফেরাতে পারলেন না যখন, তখন ও থাকলো, থাকতে থাকতে এবার দেবযানী দেখছে বাবা একটা দেবতুল্য শিশু, শিশু নয় মানে ইয়াং যুবক, তো দেবযানী তার প্রেমে পড়ে গেল। এইবার রাক্ষসটা তো তলায় তলায় আছে, ওরা একদিন কি করেছে, ওরা কচকে গুরুদেব শুক্রাচার্য যা ফুল তুলে নিয়ে এসো, ফুল তুলতে গেছে, দেবযানী সেদিকে ঘুমিয়ে পড়েছিল। রাক্ষসরা কি করেছে, ওকে কেটেছে, কেটে কুচিয়েছে, কুচিয়ে এবার কুচিয়েছে, কোচানো টোচানোর পরে এবার কি করেছে, এবার এটা তো অসুর, এই শুক্রাচার্য বা এরা তো সব অসুর টসুর, এরা কি করতো সব মাংস খেত, মদ মাংস সব খায়, অসুররা সব ভক্ষণ টক্ষণ করে। তো কি করেছে, ওই মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছে কছের মাংস, মিশিয়ে শুক্রাচার্যকেই খাইয়ে দিয়েছে। ওই শুক্রাচার্য পুরো কছের মাংস আর মদ টপ খেয়ে নিয়েছে, ঠিক আছে। প্রথমে মদ খেয়েছে, মদ খাওয়ার পরে আর কি মাংস খাচ্ছে, সেটা জাতীয় মাংস না বিজাতীয় মাংস না বিহিত মাংস না অবিহিত মাংস বুঝতে পারেনি, ফলে সেই মাংস খেয়ে নিয়েছে। মাংস খেয়ে নেওয়ার পরে কি হয়েছে, মাংসটা খেয়ে নেওয়ার পরে এবারে এবারে গিয়ে হচ্ছে, এবার কচ কোথায়, কচ কোথায়, কচ কোথায়, দেবযানী তো কান্নাকাটি করছে, এই আমার বয়ফ্রেন্ডটা পালিয়ে গেল, ঠিক আছে। এবার খুব বলছে ওই রাক্ষসগুলো নিয়ে গেছে, বাবা তুমি দেখো। এবার বাবা বুঝতে পেরেছে, তখন ওর মদের ঘোরটোর কেটেছে, তখন বুঝতে পেরেছে এই যা কোথায় কচ, কোথায় কচ, কোথায় কচ, খোঁজ 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 খোঁজ। তখন শুক্রাচার্য ধ্যান করছে, ধ্যান করে সব জানতে পারছে, দেখছে আরে কচ তো আমার পেটের মধ্যে, কচ খাই দিয়েছে। তখন বলছে, এবার কচকে বলছে কচ ওখানে দেবপুত্র, ওরা অমৃত খেয়েছে, ওরা তো ওরকম ভাবে মরবে না। এবার কি হচ্ছে, তখন বলছে যে আপনি এক কাজ করুন, আপনি তাহলে আমাকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রদান করুন, ঠিক আছে। বলছে প্রদান করে আপনি আমাকে বাঁচিয়ে দিন মন্ত্র দিয়ে। যেই কচকে বাঁচাবে, কচ হচ্ছে শুক্রাচার্যের পেট ফেটে বেরিয়ে আসবে, তাহলে শুক্রাচার্য মরে যাবে। তখন ও সেই বিদ্যা প্রয়োগ করে শুক্রাচার্যকে আবার বাঁচিয়ে তুলবে। সেই জন্য শুক্রাচার্য বাধ্য হয়ে ওই মৃত সঞ্জীবনী মন্ত্র কচকে প্রদান করলেন। ওই কচ হচ্ছে পেটের মধ্যে, ঠিক আছে, প্রদান করলেন, করে কচ জ্যান্ত হলো, হয়ে তার পেট ফাটিয়ে বেরিয়ে এলো, শুক্রাচার্য মরে গেল। সঙ্গে সঙ্গে কচ আবার বিদ্যা যেহেতু পেয়ে গেছে, ওই সেই বিদ্যা দিয়ে শুক্রাচার্যকে জীবন্ত করে দিল। এবার তখন থেকে একটা অভিশাপ, এই 1 মিনিটে মিটিং শেষ হয়ে যাবে, লিভ করে জয়েন করছি আমরা, লিভ করে জয়েন করছি।